ধর্মপুর নামক রাজ্যে মানসিংহ নামে রাজার শাসন চলছিল। ধর্মপুর একটা ছোট্ট রাজ্য ছিল। সেখানকার লোকজন খুব শান্তির জীবন যাপন করত, কারণ ওনাদের রাজা খুব ভালো শাসক ছিলেন। ওনার শাসনে রাজ্যে কোনো রকম যুদ্ধ বা চুরি হতো না। যদিও কোথাও কখনো ঝগড়াঝাটি হতো, তখন রাজা জনতার কথা শুনতেন এবং উচিত ন্যায় নিতেন। সেই রাজ্যের মানুষেরা তার রাজার প্রতি খুব খুশি ছিলেন, কারণ রাজা তাদের খুব খেয়াল রাখতেন। সমস্ত রকম ছোট সমস্যা শুনতেন এবং তার সমাধান করতেন। রাজা মানসিংহ মন্ত্রীদের বলে রাখতেন যে যদি কেউ কখনো মহলে সাহায্যের জন্য আসে, তাহলে তাকে যেন কখনো ফেরত পাঠানো না হয় এবং তার সমস্যার যেন সম্পূর্ণভাবে সমাধান করা হয়। দেখো মন্ত্রী, এখন আমার শাসনে সবকিছুই ঠিকঠাকই চলছে। তুমি সবকিছু খেয়াল রেখো যাতে রাজ্যের কোনো লোকের কোনো রকম সমস্যা না হয়। মহারাজ, আপনার কথা মতো আমি আমার সব লোকেদের সাথে কথা বলে রেখেছি যে আমাদের রাজ্যে যদি কারোর কোনো সমস্যা হয়, তাহলে তারা যেন সেই সমস্যার সমাধান করার সম্পূর্ণ চেষ্টা করে। আপনি একদম চিন্তা করবেন না। মানসিংহের দুটো রানী ছিল। বড় রানীর দিক থেকে ওনার কোনো রকম সন্তান ছিল না। সন্তানের জন্য রাজা দ্বিতীয় বিবাহ করেছিলেন। ছোট রানী আর ওনার একটি ছেলে হয়েছিল। অনেক বছর অপেক্ষা করার পর রাজা মানসিংহ সন্তান সুখ লাভ করেছিলেন। নিজের ছেলের নাম রেখেছিলেন যুবরাজ। যুবরাজ মা বাবার খুব পছন্দের ছিল। রাজা আর রানী দুজনেই রাজকুমারের খুব সুন্দর করে যত্ন নিত আর ওকে খুব ভালোবাসত। যুবরাজ এখন 10 বছরের হয়ে গেছে, কিন্তু রাজা মানসিংহ তার ছেলের শরীরের জন্য খুব চিন্তিত থাকতেন, কারণ ওনারা যুবরাজের সমস্ত ছোট ছোট ব্যাপারগুলোরও খুব যত্ন সহকারে পর্যালোচনা করতেন। কিন্তু তবুও যুবরাজ অন্যান্য বাচ্চাদের মতো ছিল না। যুবরাজ বেশিরভাগ সময় অসুস্থতায় ভুগত আর সব সময় ঝিমিয়ে থাকত। তার শাসনে রাজ্যের মানুষ খুব সুখে থাকলেও তিনি তার ছেলের চিন্তায় মগ্ন থাকতেন সব সময়। দেখো, রাজকুমারের এখন 10 বছর হয়ে গেছে, কিন্তু ও অন্য সব বাচ্চাদের মতো কখনো হেসে কথাই বলে না আর সব সময় অসুস্থ থাকে। আমি ওকে কখনো হাসতে খেলতে দেখিনি। আমরা কত চেষ্টা করলাম, কত বড় বড় কবিরাজ দেখালাম, কিন্তু ও ঠিকই হচ্ছে না। যুবরাজ আমাদের একমাত্র ছেলে, আর ভবিষ্যতে আমাদের সিংহাসন ওই সামলাবে। আমার সবসময় শুধু এই একই চিন্তা হয় যে ও সিংহাসনে বসার মতো যোগ্যতা অর্জন করতে পারবে কি। আমিও সব সময় ওর সব রকম ভাবে খেয়াল রাখি, ওর যত্নে আমি কোনো রকম কমতি রাখি না, কিন্তু জানি না ওর কি রোগ হয়েছে। এইভাবে রাজা রানী সব সময় নিজের ছেলের বিষয়ে কথাবার্তা বলতেন, কিন্তু ওনারা এই সমস্যার কোনো রকমই সমাধান করতে পারছিলেন না। এইভাবেই দিন কাটছিল। ধর্মপুর রাজ্যে অঙ্কিত নামের একজন শিক্ষিত ছেলে থাকত। সে ওখানকার মাস্টার ছিল। গ্রামে ও সব থেকে বেশি পড়াশোনা জানতো আর বুদ্ধিমানও ছিল। ওর বুদ্ধিমত্তার চর্চা সারা রাজ্যে হতো। কারোর যদি কোনো রকম সমস্যা হতো, তাহলে সে অঙ্কিতের কাছে গিয়েই পরামর্শ নিত। অঙ্কিতের বুদ্ধিমত্তার কথা রাজার মহলেও পৌঁছে যায়। রাজাকে সব সময় চিন্তিত থাকতে দেখে মন্ত্রী ওনাকে জানান, মহারাজ, যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, বলো কি হয়েছে। আপনি এত ভালো শাসক মহারাজ, আর খুব ভালো মানুষও বটে। প্রজাদের এত খেয়াল রাখেন, তাই তারা কখনো আপনার প্রতি কোনো রকম অভিযোগ করে না। কিন্তু ছেলের ব্যাপারে আপনাকে সব সময় চিন্তা করতে দেখে আমার খুব খারাপই লাগছে। যদি আপনি আমার কথা মানেন, তাহলে আমাদের রাজ্যের সবচেয়ে শিক্ষিত ছেলে অঙ্কিতের কাছে এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন।
ও খুব বুদ্ধিমান আর শিক্ষিত। যুবরাজের কি রোগ সেটা তো কোনো কবিরাজ বুঝতেই পারলো না। যদি আমরা একটু ওর সাথে কথা বলে পরামর্শ নিই তাহলে ভালোই হবে। রাজা মন্ত্রীর কথায় রাজি হয়ে যান আর ভাবেন যে কত কিছু তো তারা করলো, কেননা এইটাও করে দেখা যাক। রাজা সঙ্গে সঙ্গে অঙ্কিতকে মহলে ডাকে। অঙ্কিত রাজার সামনে এসে উপস্থিত হয়। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন, বলুন আমি আপনার কিভাবে সহায়তা করতে পারি? রাজা অঙ্কিতের কাছে নিজের ছেলের ব্যাপারে সব কিছু বলে এবং দুশ্চিন্তার কথাও জানায়। আমি আমার ছেলেকে ভালো রাখার জন্য সবকিছুই করেছি। ও কোনো কিছু চাওয়ার আগেই ওকে সেটাও এনে দিয়েছি, কিন্তু ও কখনো হাসে না, সবসময় উদাস থাকে আর অসুস্থ হয়ে থাকে। আমি তো ওর সমস্যা বুঝতেই পারছি না, তুমি আমাকে কিছু পরামর্শ দাও না। রাজার সমস্যা শুনে অঙ্কিত কিছুক্ষণ ভাবে, তারপর বলে, মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি 2-3 দিন যুবরাজের সাথে কাটাতে চাই। আমি ওকে ভালো মতো পর্যবেক্ষণ করতে চাই, তারপরেই আমি আপনাকে এই বিষয়ে কিছু বলতে পারবো। রাজা অঙ্কিতকে যুবরাজের সাথে থাকার অনুমতি দিয়ে দেন আর ওর থাকার সম্পূর্ণ ব্যবস্থা করে দেন। অঙ্কিত যুবরাজের সাথে কথা বলে এবং ওর ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করে। দাদা, আমার গাছপালা নদী নালা খুব পছন্দ আর আমার বয়সী বাচ্চাদের সাথে খেলতেও আমার খুব ভালো লাগে। রাজমহলের মালির ছেলে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু বাবা একদিন আমাকে ওর সাথে খেলতে দেখে নিয়েছিল আর ওকে রাজমহলে আসতে বারণ করে দিয়েছিল। আমাকে ওর সাথে কথা বলতে বারণ করে দেয় বাবা। আমার খুব মনে হয় যে আমি অন্য বাচ্চাদের মতো গিয়ে পাঠশালায় পড়াশোনা করি আর বন্ধুদের সাথে খেলি, কিন্তু বাবা সব সময় আমার পিছনে সেনা পাঠিয়ে রাখে আর আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না। আমার পড়াশোনা গুরুজি বাড়িতে এসেই করায়। আমার একটুও ভালো লাগে না, সারাদিন শুধু রাজমহলে বদ্ধ থাকতে হয় আমাকে। এইভাবে অঙ্কিত পুরো সময়টা যুবরাজের সাথেই কাটায় এবং এইভাবে ওর পছন্দ অপছন্দ সব কিছু সম্পর্কে জানতে থাকে। যুবরাজের সব কথা শোনার পর অঙ্কিত বুঝতে পারে যে যুবরাজ ওর বয়সী বাচ্চাদের সাথে পড়তে আর খেলতে চায়। 2 দিন যুবরাজের সাথে থাকার পর অঙ্কিত রাজার সাথে দেখা করে আর রাজাকে বলে, মহারাজ, আমি যুবরাজের সমস্যা বুঝতে পেরেছি। আপনি একজন রাজা আর বাবা হওয়ার দরুন ওকে একটু বেশি শাসন করেন। ওকে কোথাও একা একা যেতে আসতে দেন না, ওকে বাড়িতেই পড়াশোনা করান। কিন্তু যুবরাজ এখন খুব ছোট, ও এখন শৈশব অবস্থায় রয়েছে আর শৈশবে শিশুরা শিশুদের মতনই ভাবনা চিন্তা করে। সব শিশুরাই বাড়ির বাইরে ঘুরতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায় আর শৈশবের আনন্দ নিতে চায়। হতে পারে আপনি ওকে আগামী দিনে রাজা হিসাবে দেখছেন, কিন্তু ও তো এখন শিশু। ও আপনার এই সমস্ত কথা বুঝতে পারছে না। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমি তোর সব জিনিস চাওয়ার আগেই ওকে দিয়ে দিই আর ওকে নিজের থেকেও বেশি যত্ন করে রাখি। এটাই তো আসল সমস্যা মহারাজ, এই জন্যই তো হাসি খুশিতে থাকতে পারে না। ছোটবেলায় যদি শিশুরা স্বাধীনভাবে ঘুরতে না পারে, বন্ধুদের সাথে খেলতে না পারে, তাহলে ও কি করে খুশি থাকবে বলুন? ও একটা বন্ধ ঘরে বদ্ধ থেকে কিভাবে খুশিতে থাকতে পারে? যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে যুবরাজকে আমার সাথে পাঠিয়ে দিন। আমি পাঠশালায় বাচ্চাদের পড়াই, ওই বাচ্চাদের সাথে খেলতেও পারবে আর পড়তেও পারবে। ওকে আপনি ওর শৈশবটা আনন্দ করে থাকতে দিন। ও যদি আনন্দে থাকে আর স্বাধীনভাবে থাকে তাহলেই এর মানসিক বিকাশ সম্ভব। তাহলেও সেই রকমই তৈরি হবে যেরকমটা আপনি চান। না হলে এরকম বদ্ধ থেকেও কখনোই খুশি হতে পারবে না। রাজা অঙ্কিতের কথা কিছুটা বুঝতে পারে, কিন্তু উনি চিন্তা করতে শুরু করেন।
উনি ওনার একমাত্র ছেলেকে এই রকম সাধারণ বাচ্চাদের মতো কি করে পড়তে আর খেলতে দেবেন? যদি ওর কিছু হয়ে যায় তাহলে? অঙ্কিত রাজার চিন্তা বুঝতে পারে আর ওনাকে বলে, দেখুন মহারাজ, আপনি তো সব রকম চিকিৎসা করে দেখে নিয়েছেন, কিন্তু যুবরাজ ঠিক হয়নি। এখন আমার কথা আপনি শুনে দেখুন। যদি যুবরাজ কিছুদিনের মধ্যেই ঠিক না হয়, তাহলে তখন আপনি আমার কথা শুনবেন না, আর ওকে সেইভাবেই রাখবেন যেভাবে আপনি ওকে এখন রাখছেন। যদি আপনি ওর সুরক্ষার কথাই ভাবেন, তাহলে আপনি একজন সৈন্য আমাদের সাথে পাঠিয়ে দিতে পারেন, যে দূর থেকে সবসময় ওর উপর নজর রাখতে পারে, কিন্তু যুবরাজকে কোনো বিষয় বাধা না দেয়। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি যুবরাজের সম্পূর্ণ খেয়াল রাখবো, ওর কোনো অসুবিধাই হতে দেব না। ঠিক আছে, আমায় একটু ভাবার সময় দাও, আমি কাল তোমাকে জানাচ্ছি। রাজা ছোট রানীর সাথে এই বিষয়ে কথা বলেন আর ওনার পরামর্শ চান। দেখুন মহারাজ, ছেলেটা ঠিক কথাই বলছে। যুবরাজের নিজের জীবন খুশিতে কাটানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। ওই রাজ্যের ভবিষ্যতের রাজা, কিন্তু এখনো তো ও শিশু, তাই না? আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো যে ওই ছেলেটার কথা আপনি মেনে নিন। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। হতেও তো পারে যে ছেলেটা ঠিক কথাই বলছে আর আমাদের যুবরাজ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। পরের দিন মহারাজ যুবরাজকে অঙ্কিতের সাথে যাওয়ার অনুমতি দিয়ে দেন। পরের দিন অঙ্কিত যুবরাজকে নিয়ে পাঠশালাতে যায়, যেখানে ও বাচ্চাদের পড়াতো। যুবরাজ, এখন থেকে এটাই তোমার পাঠশালা। এখানে তুমি তোমার সব বন্ধুদের সাথেই পড়বে, আর এখানে সবাই তোমার বন্ধু। তুমি ওদের সাথে বন্ধুত্ব করে নাও, আর পাঠশালা শেষ হওয়ার পর ওদের সাথে খেলতেও পারো। কিন্তু আমি যদি ওদের সাথে খেলি তাহলে বাবা খুব রাগ করবেন। এরকম কিছুই হবে না। এখন তুমি আমার পাঠশালাতে রয়েছো, আর যতক্ষণ তুমি আমার পাঠশালাতে আছো ততক্ষণ তোমার কিছুই হবে না। যুবরাজ বাকি বাচ্চাদের সাথে বসে পড়া শুরু করে দেয়, আর পাঠশালা শেষ হওয়ার পর বাকি বাচ্চাদের সাথে খেলতেও শুরু করে। অঙ্কিত যুবরাজকে ভালোভাবে দেখতে থাকে আর অনুভব করতে পারে যে যুবরাজ এখন খুব খুশি। ও একটা সাধারণ বাচ্চার মতোই আনন্দের সাথে খেলছিল। পাঠশালা শেষ হওয়ার পর যুবরাজ মহলে ফিরে আসেন আর তার বাবা মার কাছে যান। তাদেরকে দেখে খুব আনন্দের সাথে সে জানায়, বাবা মা, দেখো আমি পাঠশালা থেকে চলে এসেছি। আমার আজকে পড়তে খুব ভালো লেগেছে আর আমি অনেক নতুন বন্ধু বানিয়েছি। আজকে আমি খুব খেলেছি। এতদিন পর আজকে আমার খুব ভালো লাগছে সব কিছু। মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। এটা বলতে বলতে যুবরাজ নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায়। যুবরাজের এই রকম পরিবর্তন দেখে রাজা আর রানীর চোখে জল চলে আসে। যুবরাজকে এই রকম খুশিতে দেখার জন্য ওরা কত কি না করেছে। আজ ওকে এইভাবে দেখে দুজনের দুশ্চিন্তা দূর হয়। এইভাবেই যুবরাজ প্রত্যেক দিন পাঠশালায় পড়ার পর বন্ধুদের সাথে খুব খেলতে থাকে। তারপর বাড়ি ফিরে আসে। এখন এইভাবেই ও দিন কাটছিল। এখন যুবরাজের ব্যবহারে অনেক পরিবর্তন চলে এসেছিল। ও এখন বাকি বাচ্চাদের মতোই হাসতে, খেলতে আর খুশিতে থাকতে শুরু করেছিল। রাজা অঙ্কিতকে ডাকে আর বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একদম ঠিক কথাই বলেছিলে যে যুবরাজ একজন শিশু, আর ওকে শিশুদের মতোই স্বাধীনভাবে থাকতে দিতে হবে, যাতে ওর নিজের শৈশবটা আনন্দে কাটাতে পারে। ওকে বদ্ধ করে রাখা আমার একদমই উচিত হয়নি। তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমার তরফ থেকে তোমার যত ধন দৌলত দরকার তুমি নিতে পারো। মহারাজ, আমি তো কিছুই করিনি। এটা তো অনেক তুচ্ছ বিষয় ছিল, যেটা আপনি বুঝতে পারছিলেন না। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে এখন যুবরাজের আর কোনো সমস্যা নেই। ও পড়াশোনাতেও খুব ভালো আর খেলাধুলাতেও খুব সজাগ থাকে। আর আপনি যদি সত্যিই আমাকে অর্থ সাহায্য করতে চান, তাহলে আমি আপনাকে একটা অনুরোধ করব। আপনি এই রাজ্যে একটা ভালো পাঠশালা তৈরি করে দিন, যেখানে বাচ্চাদের জন্য সব রকম সুযোগ সুবিধা থাকবে। রাজা তার মন্ত্রীকে আদেশ দেন যে কাল থেকে যেন পাঠশালা নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়।
এরপর যুবরাজ তার মা বাবার সাথে খুব খুশি খুশি জীবন কাটাতে থাকে। আর ওই রাজ্যে একটা খুব ভালো পাঠশালাও তৈরি হয়। ওখানকার সব বাচ্চারা এখন ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে শুরু করেছিল।